নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। জুলাই মাসের শুরুটা বর্ষার যাবতীয় উপকরণে প্রতি বছরই একটু অন্যরকম থাকে। এর মধ্যে ঘটনার প্রবাহে কথায় কথায় নানা রকম আলোড়নে আমরা ব্যস্ত থাকি। এবারের ব্যস্ততা দীর্ঘকালের আইনি ব্যবস্থার পরিবর্তনজনিত। 1 জুলাই 2024 সারা দেশের সঙ্গে রাজ্যেও কার্যকর হচ্ছে 3টি নতুন ফৌজদারি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে নতুন 3টি ফৌজদারি আইনের বিভিন্ন দিক তুলে ধরলেন রাজ্য আইন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিপন ভট্টাচার্য। নমস্কার। আগামী 1 জুলাই থেকে সারা দেশের সাথে এই রাজ্যেও কার্যকর হচ্ছে 3টি নতুন ফৌজদারি আইন, অর্থাৎ ব্রিটিশ আমলে তৈরি করা আইপিসি, সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্ট, এই বিষয়গুলো বিলুপ্ত হচ্ছে। নতুন করে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। প্রসঙ্গত বলা যায়, এই আইন সম্পর্কে বা নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্যে আইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা পুলিশ সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রশিক্ষণ কর্মশালা চলছে সারা রাজ্যে এবং ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আইনের খুঁটিনাটি দিক সম্পর্কে এবারে আমরা আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য আইন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রিপন ভট্টাচার্য। নমস্কার আপনাকে। প্রথমেই জানতে চাইব, এই যে ব্রিটিশ আমলে তৈরি করা যে আইন, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এই বিষয়গুলো বিলুপ্ত হচ্ছে, নতুন করে আইন, নতুন 3টি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে। এই যে নতুন 3টি আইন, এই আইনের সাথে আগের যে আইন, সেই আইনের কি তুলনা বা কি পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথমে তো আমি যেটা বলবো যে যে আইনগুলোর কথা আপনি বললেন, বিলুপ্ত কথাটা বললে ভুল হবে। বিলুপ্ত হচ্ছে না, কিছু মডিফিকেশনস, কিছু চেঞ্জেস আসছে। এবার আমি যদি কলোনিয়াল পিরিয়ড মানে ব্রিটিশ এরাতে, এই ধরুন একটা এক্সাম্পল, ইন্ডিয়ান পেনাল কোড এবং রিসেন্টলি যেটা 1 জুলাই থেকে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে অ্যাজ ফর এক্সাম্পল বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। এবার আপনি দুটো ওয়ার্ডের মধ্যে আপনি ডিফারেন্সটা দেখবেন। বেসিক্যালি মডিফিকেশনটা কিসের ভিত্তিতে, তাহলেই লোকজন বুঝতে পারবে যে কিসের ভিত্তিতে মডিফিকেশনটা হচ্ছে। প্রথম যেটা হচ্ছে যে পানিশমেন্ট, ইন্ডিয়ান পেনাল কোড, যেটার মধ্যে পেনাল প্রভিশনের কথা বলা আছে, আর আরেকটি কথা বলা আছে বিএনএস, ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা। এবার পার্থক্যটা পানিশমেন্ট এবং ন্যায়ের মধ্যে, ন্যায়টা হচ্ছে কি জাস্টিস সিস্টেম। জাস্টিস, আপনি মানুষকে তো জাস্টিস দেবেন, বিচার দেবেন, আপনি তো পানিশ করবেন না। বুঝতে পারছেন কি বলছি? মানুষ যাতে দ্রুত বিচার পেতে পারে, দ্রুত বিচার পেতে পারে। আমাদের উদ্দেশ্য মানুষকে পানিশ করা নয়, আমাদের উদ্দেশ্য মানুষকে বিচার দেওয়া। এবার বিচার আমি কিসের ভিত্তিতে দেব? ইংরেজিতে একটা টার্ম আছে রেট্রিবিউটিভ জাস্টিস বলে। রেট্রিবিউটিভ জাস্টিসের কথা হচ্ছে কি যে যতটুকু ক্রাইম প্রপোর্শনেটলি ততটুকু আপনার পানিশমেন্ট, এটাই। তাহলে মডিফিকেশনটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য জাস্টিস ডেলিভারি সিস্টেম, বিচার কিভাবে আমি করব, তফাৎটা এখানে। তারপরে কিছু সেকশনস চেঞ্জ হয়েছে, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি, যেটাকে ইংরেজিতে বলে ইনকোহেট অফেন্সেস। ইনকোহেট মানে ইনকমপ্লিট, অসম্পূর্ণ অপরাধ। অসম্পূর্ণ অপরাধের মধ্যে অ্যাটেম্পট, ঠিক আছে? তো এবার অসম্পূর্ণ অপরাধকে, এই যে 3টে, আগে অ্যাটেম্পট ছিল 511 সেকশনে, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং 3টে ইনকোয়েট অফেন্সেসের মধ্যে 3টে অফেন্স আছে, যেটা আগে আইপিসিতে আলাদা আলাদাভাবে ছিল। একটা অফেন্স 511 সেকশনে, একটা অফেন্স আরেকটা জায়গায়। এবার চেঞ্জেসটা দেখুন কোথায়। চেঞ্জেসটা হচ্ছে কি এখানে একত্রিত করা হয়েছে।
কারণ একটার সাথে আরেকটা লিঙ্কড। ইনকোহেট অফেন্সেস, অসম্পূর্ণ অপরাধের মধ্যে কি কি জিনিস পড়ে সেটাকে এক চ্যাপ্টারে একটা জায়গায় সেকশন আলাদা করে আনা হয়েছে, কারণ সেটা হচ্ছে কি ইন্টারলিঙ্কড। এটা এক। দ্বিতীয় কথা, চেঞ্জেসের কথা যদি বলি, তাহলে সার্বিক ক্ষেত্রে আপনিও অনেক প্রশ্ন আপনার মনে আছে, হয়তো সেই প্রশ্নের উত্তর আমি এখন আবার দিয়েই দেবো, যেটা আপনার মনে অলরেডি চলছে যে কি প্রশ্ন আপনি আগামীতে আসতে চলেছে। এবার ডিফারেন্সটা আরেকটা জায়গায় আসে, সেটা হচ্ছে যে ধরুন হয়তো আপনার মনে সেই প্রশ্নটা জিরো এফআইআর, মানে জিরো এফআইআর এই বিষয়টা কিন্তু এখন বেশ চর্চা, এবং জিরো অনেকেই জানেন না যে জিরো এফআইআর ব্যাপারটা কি। হ্যাঁ, সেই বিষয়টাও কিন্তু স্পষ্টীকরণ মানুষের কাছে নিয়ে যাওয়া খুবই একটা দরকার। জিরো এফআইআর। এবার আমি কিন্তু ন্যায় ব্যবস্থা, যেটা ন্যায় ব্যবস্থার সাথে জিরো এফআইআর কিন্তু আমি একটু কানেকশন করব। দের ইজ এ নেক্সাস। কানেকশনটা কোথায়? আমি কি বললাম যে ন্যায়টা কাকে দেবেন, কিভাবে দেবেন, কোন পরিস্থিতিতে দেবেন, একটা মানুষ কি পরিস্থিতিতে আছে তার পরিস্থিতিটাকে আপনাকে বুঝতে হবে। আমি বিপদে পড়েছি, আমার বিপদটাকে বুঝে সেই অনুসারে যদি আইনটা যদি আমার যদি সেই একটা জনসাধারণ যদি একটা মানুষের সুবিধে হয়, তাহলে সেটাকেই বলা হয় বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা সুবিচার ব্যবস্থা। তাহলে জিরো এফআইআর কনসেপ্টটা কিন্তু আগে কিন্তু ছিল, সেটা স্ট্যাটিউট বাই ল সেটার মধ্যে বলা ছিল না, কিন্তু একটা কেস ছিল। সেই কেসটা হচ্ছে গিয়ে যে নির্ভয়া রেপ কেস থেকে কিন্তু জিরো এফআইআর কনসেপ্টটা আসলো, কারণ এটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল পুরো দেশে, যে এই নির্ভয়া রেপ কেসটা, এবং যে জাজমেন্টগুলো হয়েছে, যে জাস্টিসগুলো হয়েছে, সেটা কিন্তু বিকজ অফ দ্য পাবলিক প্রেশার, পাবলিক ওপিনিয়ন ছিল এটার মধ্যে। তাহলে পাবলিক ওপিনিয়ন তাকে মাথায় রেখে জাস্টিস ডেলিভারিটাকে সেটার সাথে ইন্টারলিঙ্কড করে বিএনএসটাকে কিন্তু আনা হয়েছে। এবার জিরো এফআইআর আপনি বললেন, ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আপনার সাথে কোনো একটা ক্রাইম হলো, আপনি বিপদে, আপনি ইমিডিয়েটলি আপনি থ্রু মেল বা থ্রু মেসেজ, থ্রু কিছু একটা দিয়ে ইলেকট্রনিক্যালি আপনি ইমিডিয়েটলি, এবার দেখুন এফআইআরটা কোথায় হয়? এফআইআরটা হয় হচ্ছে গিয়ে আপনার জুরিসডিকশন থাকে, যে জুরিসডিকশনে আপনার যে ক্রাইমটা যদি হয়, সেই জুরিসডিকশনের হচ্ছে গিয়ে পুলিশ থানাতে গিয়ে আপনাকে কিন্তু ইনফরমেশনটা দিতে হবে, কিন্তু এখন তো নতুন আইনে যে আমি যে কোনো জায়গা থেকে এফআইআর করতে পারি। সেটাই বলছি, যে কোনো জায়গা থেকে করতে পারেন। এবার যে কোনো জায়গা থেকে কোথায় করবেন? ওই জুরিসডিকশনে করবেন যে জুরিসডিকশনে আপনার থানাটা আছে? না, সেটা হওয়া সম্ভব নয়। এবার আমার কাছাকাছি যে কোনো পুলিশ স্টেশন বা যে কোনো পুলিশ স্টেশনে আমি কিন্তু আমার মেলটা আমার যেটা আমাকে যা অ্যাক্সেস থাকবে সেই অ্যাক্সেস অনুযায়ী আমি কিন্তু মেলটা করে দেব। এবার এটা দেখা যেতে পারে অনেক সময় যে এফআইআরটা আমি করেছি থ্রু ভায়া ইলেকট্রনিক মোড, একটা কথার কথা বলছি, ইলেকট্রনিক মোডে আমি এফআইআরটা করলাম, আমি মেল করে দিলাম, অনলাইনে আমি করলাম তো, মানে সশরীরে গিয়ে করা আর অনলাইনে করা, তাহলে অনলাইনে আমি কেন করছি? কারণ আমি বিপদে, বুঝবেন ব্যাপারটা। এবার অনলাইনে আমি কোথায় করছি? আমি আমার একটা যে কোনো আমার পার্শ্ববর্তী থানায় গিয়ে আমি কমপ্লেনটা করলাম, গেলাম না, কিন্তু আমি কমপ্লেনটা করলাম আমার সাথে এরকম একটা হয়েছে। যে থানাতে আমি কমপ্লেনটা করলাম সেই থানাটা হয়তো ওই জুরিসডিকশনে পড়ে না যে জুরিসডিকশনে ক্রাইমটা হয়েছে, তাহলে সেই থানার কোনো দায়বদ্ধতা নেই কিন্তু। তাহলে এই আইন অনুযায়ী থানার যে দায়বদ্ধতা কোথায়, এবার সেই থানা তার সম্পূর্ণ ডিটেলসটা জেনে যে জুরিসডিকশনে ক্রাইমটা হয়েছে সেই জুরিসডিকশনের থানাতে কিন্তু ইনফর্ম করবে, এবং সেটা ইনফর্ম হয়ে যাবে। তাহলে যে জুরিসডিকশনে ক্রাইমটা হয়েছে সেই জুরিসডিকশনের থানাতে কিন্তু সেটা ইনফরমেশনটা চলে গেল। কিভাবে গেল? আরেকটা থানার মাধ্যমে।
তাহলে জাস্টিসটা আমার সুবিধাটা কতটা হচ্ছে, অ্যাজ এ পার্সন আমার কতটা সুবিধা হচ্ছে, চলে গেল। যাওয়ার পরে উইদিন এইবার এফআইআর সাবমিট হয়, তারপরে সেটাকে প্রিলিমিনারি ইনকোয়ারি হয়, তারপরে ইনভেস্টিগেশন হয় উইদিন, তারপরে হচ্ছে কি আপনার ইনভেস্টিগেশন হয়, সেটা হচ্ছে গিয়ে প্রসেস, সেটা হচ্ছে গিয়ে প্রসেস অফ ইনভেস্টিগেশন। তো জিরো এফআইআর আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, ঠিক আছে। তো সেটা আমি বলছিলাম যে একটা সুপ্রিম কোর্ট একটা কেসের মাধ্যমে জিরো এফআইআর কনসেপ্টটা নিয়ে এসেছিল, কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে ফলো করা হতো না, কারণ সেটা স্ট্যাটিউটারি নর্ম ছিল না, সেটা ল হিসাবে, হ্যাঁ জাজমেন্টে যদি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয়, সেই জাজমেন্টটাতে সুপ্রিম কোর্ট কিছু একটা বললো, অবশ্যই সেটা অমান্যকর নয়, কিন্তু ল হিসাবে সেটা আছে কি নেই সেটা দেখতে হবে, সেটা ছিল না। এইবার জিরো এফআইআর এর কনসেপ্টটা কিন্তু বিএনএসে কিন্তু এসছে, মানে এই নতুন 3টি আইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে হ্যাঁ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আইপিসি ছিল সেটা মানে সরি বিএনএসএস, ঠিক আছে, বিএনএসএস এ ঢোকান, সিআরপিসি ক্রিমিনাল প্রসিজিওর কোড, কারণ এফআইআর এর কনসেপ্ট কিন্তু আগে সিআরপিসিতেও ছিল না, ঠিক আছে। হ্যাঁ ছিল, সেকশন 154 ছিল, এখন সেকশন খুব সম্ভবত সেকশন 173, ইয়েস সেকশন 173-তে আছে। এবং এফআইআর করার পর পুলিশের কি কর্তব্য, তদন্ত করার ক্ষেত্রে বা কোনো হ্যাঁ এটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। এবার এখানে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে যে দেখুন একটা কেস আছে, কেসটা হচ্ছে গিয়ে আপনার ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, ললিতা কুমারী ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ। ওই কেসটাতে বলা হয়েছে যে এফআইআরটা যে এফআইআর আমি করতে যাচ্ছি বা এফআইআরটা আমি গিয়ে আমি সাবমিট করলাম, বা পুলিশ, আমি যেটা বলছি আমি ইলিটারেট, আমি বলতে পারছি না, পুলিশ আমার কথা শুনে শুনে সেটাকে লিখলো, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, যে কোনো ধরনের হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, এফআইআরটা হলো। এফআইআর করার পরপরই পুলিশের কিন্তু কর্তব্যটা কিন্তু স্টার্ট হয়ে যায়। পুলিশের কর্তব্য হচ্ছে কি যে এফআইআর করার পরে ইনভেস্টিগেশন করা। এবার এবার এই যে আমাদের যে নতুন আইনগুলো যে আছে সেটার মধ্যে বলা আছে যে এফআইআর করার পরে একটা প্রিলিমিনারি একটা আমার কাছে খবরটা আসলো, আমার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হবে। দুটো কনসেপ্ট আছে, একটা আছে কগনিজেবল অফেন্স, একটা আছে নন কগনিজেবল অফেন্স। এবার কগনিজেবল অফেন্স কি? কগনিজেবল অফেন্স হচ্ছে গিয়ে যেটা খুব সিরিয়াস ক্রাইম, যেটা সিরিয়াস ক্রাইম। নন কগনিজেবল হচ্ছে গিয়ে কম সিরিয়াস। সো বিশেষ করে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এটা কিন্তু বেলেবল না, আপনি বেল পাবেন না, কারণ এটা সিরিয়াস, জামিন অযোগ্য। হ্যাঁ। এবার তাহলে এফআইআরটা লজ করার পরপরই পুলিশের সেটা ধর্ম এবং কর্তব্য অ্যাজ পার দ্য ল, যে সেটাকে দেখা যে সেটা কতটা প্রাইমা ফেসি, এটার মধ্যে কতটা ইম্পর্টেন্ট, যেটা কগনিজেবল কি কগনিজেবল না, কগনিজেবল কি কগনিজেবল না। অনেক ক্ষেত্রে পুলিশ কি করে এফআইআর লজ করে না, অনেক ক্ষেত্রে পুলিশ কিন্তু এফআইআর লজ করে না, কারণ ওরা মনে করে যে ইনফরমেশনগুলো ওরা পাচ্ছে বা যে মানে ইনফরমেশনের বেসিসে ওদের মনে হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে এটার দরকার নেই। কিন্তু কেউ জানে না যে এটার হয়তো আরও ইনডেপথ অনেক আরও ব্যাপার আছে, যেটার মধ্যে সেটা আরও অনেক সিরিয়াস ব্যাপার আছে। তো একদম যদি মোদ্দা কথা আমি যদি বলি, তাহলে পরে সেটার মধ্যে জিরো এফআইআরে পুলিশের কর্তব্য হচ্ছে কি এফআইআরটাকে নেওয়া, এফআইআরটাকে দেখে নিয়ে সেটাকে ইনভেস্টিগেশন স্টার্ট করা, ইনভেস্টিগেশন স্টার্ট করার উইদিন 90 ডেজের মধ্যে হচ্ছে কি আপনার যে কমপ্লেন করেছে তাকে ইনফর্ম করা যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং আরেকটা, এই যে ইনফরমেশনগুলো যে পুলিশ গ্যাদার করছে সেটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথেও কিন্তু শেয়ার করতে হবে,
ঠিক আছে, প্রতিটা ইনফরমেশন এরা মানে এরা লিখে নিয়ে টোটাল প্রক্রিয়াটা ভিডিওগ্রাফির ব্যবস্থা রয়েছে এই নতুন আইনে, এরকম? ভিডিওগ্রাফির ব্যাপারটা হচ্ছে কি মানে হ্যাঁ আছে। ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আমি ধরুন একটা মহিলা, তার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। তার হয়তো রেপ হয়েছে, সে হচ্ছে কি ভিকটিম, রেপের কথা বাদ দিন, সে ভিকটিম, সে আসতে পারছে না। এবার আছে এরকম আইন যে আইনের মধ্যে এটাও বলা আছে যে বয়স যদি বেশি থাকে, আগে ছিল 65, এখন হচ্ছে গিয়ে 60, ঠিক আছে, কোনো যদি মহিলা থাকে, কোনো যদি ডিসেবলড থাকে, আমি স্পেশালি ধরুন ডিসেবল বলতে এই ল্যাংড়া, চোখে দেখে না, প্রতিবন্ধী, হ্যাঁ এরকম, তো এইরকম সিচুয়েশনে কিন্তু পুলিশ কিন্তু বাড়িতে গিয়ে ইনফরমেশন কালেক্ট করবে, বা এমন কোনো জায়গায় অ্যাপার্ট ফ্রম যা ওরা যেখানে থাকছে তার সেই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো প্লেসের মধ্যে গিয়ে ভিডিওগ্রাফি করে পুরো ইনফরমেশন কালেক্ট করে ওরা নিয়ে আসবে। কারণ এটা স্পেসিফিক্যালি যদি আমি বলি, সেটা মহিলার জন্যে, বাচ্চাদের জন্যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ এভিডেন্স, দেখুন এভিডেন্সের থ্রুতেই কিন্তু কাউকে আপনি পানিশ করবেন, কাউকে আপনি শাস্তি দেবেন, সেটা কিন্তু এভিডেন্সের থ্রুতেই হবে। তাহলে এভিডেন্সটা আপনাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার অনেক সময়, এবার একটা মহিলা যদি, একটা কথার কথা বলছি, বৃদ্ধ লোকের কথা বললাম, সেখানে পুলিশ একটা মেল ইন্সপেক্টর চলে গেল, মেল একটা পুলিশ অফিসার চলে গেল, গিয়ে নিয়ে আসলো। মহিলাদের ক্ষেত্রে একটা মহিলাই কিন্তু যাবে, কারণ মহিলাদের অনেক সমস্যা থাকে, তারা অনেক কিছু মেলসদের সামনে শেয়ার করতে পারে না, মেল ম্যাজিস্ট্রেটের সামনে ওরা রেকর্ডিং হবে, মহিলা পুলিশ। সো এদের সামনে কিন্তু এই ভিডিওগ্রাফি, রেকর্ডিং, অডিও রেকর্ডিং, এগুলো সব হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যে রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে, সেডিশন, রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে এই আইনে খুব কঠোর পদ বলা হয়েছে। আমি আবার আসছি ওই জায়গাটাতে, আবার আসছি বলতে ওই আবার যেটা বললাম পেনাল এবং ন্যায়। এবার ঘটনাটা যেটা হচ্ছে, আপনি যদি ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যে আইনগুলো তৈরি হয়েছে, আপনি দেখবেন মানে আইনগুলোকে না যখন ঠিকঠাকভাবে যদি আমরা এক্সপ্লেন করি না তখন, এবং ভালো করে যখন আমরা পড়ি, তখন আমরা দেখি কোথাও না কোথাও একটা ডিসক্রিশনারি একটা পাওয়ার থেকে যাচ্ছে গভর্নমেন্টের। কারণ ব্রিটিশার্স অলওয়েজই কিন্তু যতই একটা ডিসক্রিশন নিয়ে চলতো, তাদের এগেনস্টে কিছু বলা যাবে না। যেমন একটা এক্সাম্পল, নিউজ পেপার, আপনি তো মিডিয়ার সাথে সংক্রান্ত, আপনি জানেন সেন্সরশিপের কথা। এবার সেন্সরশিপের মানে হচ্ছে গিয়ে যে ধরুন গভর্নমেন্টের এগেনস্টে আপনি কিছু একটা লিখলেন, আগেকার দিনে কি হতো, ব্রিটিশ গভর্নমেন্ট ওটাকে আটকে দিত, সেন্সরশিপ আটকে দিত, আগে দেখতো যে কি লিখেছে, যখনই দেখতো গভর্নমেন্টের এগেনস্টে কিছু একটা লিখছে, ক্রিটিসাইজ করছে, আটকে দিত। ব্যাপারটা হচ্ছে এখানে ডিসক্রিশনারি ছিল, এইখানে অন্য জিনিস। এরা 124 অফ আইপিসি, 124 অফ দ্য আইপিসি ছিল। এখন যদি আপনি দেখেন, এখন কিন্তু কনসেপ্টটা অন্যরকম। কনসেপ্টটা কি, আপনি অ্যাজ এ সাধারণ মানুষ, আপনি তো সিটিজেন অফ ইন্ডিয়া, আমি তো নাগরিক ভারতবর্ষের। তাহলে নাগরিক হিসাবে আমার বুদ্ধি বিবেচনা দিয়ে গভর্নমেন্ট যদি কোনো স্টেপ নেয়, আমার রাইট আছে সেটাকে ক্রিটিসাইজ করার। সংবিধানে আর্টিকেল 21 ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমার রাইট আছে কিছু বলার, তাহলে ওই রাইটটা থাকবে। আপনি ক্রিটিসাইজ করছেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু এইবার পয়েন্টটা যেখানে ওরা বলছে, এই আইন যেটা বলছে আপনি যদি এমন কিছু করেন যেটা ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, দেশের হচ্ছে গিয়ে বিরোধিতা করছে, সিকিউরিটি, দেশের সিকিউরিটিটাকে আঘাত করছে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি
মানে মোট কথা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। নিরাপত্তার জন্য। কিন্তু এটার মানে এই নয় যে আপনি যদি কোনো গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন দিস ইজ নট গুড, দিস ক্যান বি ডান, এবার আপনি পেপারে লিখছেন বা অনেক কিছু বলছেন। ব্রিটিশার্সরা কী করতো, এটাকে আটকে দিত। এটাকে মানে এমনভাবে ওটাকে ডিফাইন করা হয়েছে যে সেটাকে গভর্নমেন্ট যেভাবে চাইবে সেইভাবে সেটাকে ইন্টারপ্রিট করবে। তাহলে সেইভাবে যদি তাহলে আরবিট্রারি একটা ব্যাপার চলে আসছে। কনস্টিটিউশনে একটা কথা আছে রুল অফ ল। রুল অফ লতে বলা আছে অ্যাবসেন্স অফ আরবিট্রারিনেস। অ্যাবসেন্স অফ আরবিট্রারিনেস বলছে আমি যা ইচ্ছা তা করতে পারি না ডেমোক্রেটিক সোসাইটিতে। ডেমোক্রেটিক কান্ট্রিতে এজ এ গভর্নমেন্ট আমি ডিক্টেটরশিপ চালাতে পারি না, তাই তো? তাহলে রুল অফ লটাকে কিন্তু ভাঙছিল এই জন্যই আমি আবার আসছি কিসে, ন্যায় বিচার ব্যবস্থা আর পানিশমেন্ট দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম যেটাকে আমি যদি বলি, সিটিজেন দিয়েও কিন্তু আপনি সেটাকে কিন্তু বোঝানো যাবে। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর, যতগুলো আপনি প্রশ্নগুলো করছেন, প্রথম প্রশ্নটা ছিল যে কোথায় তফাৎটা একটা জায়গাতেই, জাস্টিস ডেলিভারি সিস্টেম, ন্যায় এবং পানিশমেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ। আরেকটা বিষয় কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে, কমিউনিটি সার্ভিস এটা খুব মানে ধরুন যান দুর্ঘটনা বলুন বা এই আইনে দেখা গেছে যে দুর্ঘটনা রোধ করার জন্য একটা বিশাল পদক্ষেপ আছে, বা বিভিন্ন ক্ষেত্রে কমিউনিটি সার্ভিসের অর্থাৎ সংগঠিত ক্ষেত্রে মানুষ যাতে ভালো পেতে পারে এই আইনে কিন্তু সংস্থান আছে। কি বলছেন? আমি কমিউনিটি সার্ভিস নিয়ে, আপনি দুর্ঘটনা নিয়ে বলছেন, যান দুর্ঘটনা নিয়ে বলছেন, সেটারও একটা এক্সাম্পল দেব। প্রথমত কমিউনিটি সার্ভিস ব্যাপারটা কোথা থেকে আসলো, কেন আসলো, কি জিনিসটা, কনসেপ্ট, এটার পিছনের একটাই কারণ কমিউনিটি সার্ভিস, যে ধরুন এটা পেটি অফেন্স, আমি ছোটোখাটো ক্রিমিনাল অফেন্স দিয়ে চুরি, কারো কাছ থেকে কিছু ছিনতাই করে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, কোনো দোকানে গিয়ে কোনো একটা কিছু চুরি করে নিলাম, তাহলে এটাকে কমিউনিটি সার্ভিস দিয়ে, তোমাকে ওটার জন্য কোনো পয়সা দেবে না কেউ, তোমাকে নিজে সার্ভিস দিয়ে, এটা হচ্ছে কি একটা ধরনের পানিশমেন্ট। কি তাহলে পরে এটা বোঝানো হচ্ছে যে কমিউনিটি সার্ভিস দিলে তোমার রিহ্যাবিলিটেশন হবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান অ্যান্ড ইউ উইল অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস, মানে আমি ফিউচারে ওটা করবো না। এই জিনিসটা রাইট এবং রঙের মধ্যে তফাৎ, এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে এটাকে আমাকে রিহ্যাবিলিট করা, এটা কথার কথা। এবার কমিউনিটি সার্ভিসের কিছু প্যারামিটার্স খুব দরকার, এবং আমি এই আইনের খুব একদম সাপোর্টে, এবং কিন্তু যেহেতু আমরা আইন নিয়ে গবেষণা করি, আমরা আইন নিয়ে পড়াশোনা করি, আরও অনেক জিনিস আছে। সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি বিভিন্ন জায়গাতে আমরা ট্রেনিং চলছে, আপনি একটু আগেই বলছিলেন, একমাত্র এটার কারণ এটাই যে কোথায় লুফলস আছে, গ্যাপস আছে। এবার দেখবেন এটার মধ্যে আবার অ্যামেন্ডমেন্ট হবে, আইন এটাই থাকবে, স্কেলিটন একটা কিছু সংশোধনী করা হবে, হয়তো পরিকাঠামো এটাই থাকবে, এটার উপরে ভিত্তি করে কিছু কিছু জায়গায় মডিফিকেশনস হবে। আমি মডিফিকেশনস কেন হবে আমি বলছি আপনাকে। কমিউনিটি সার্ভিসের কথা যেটা আমি বললাম, যে সেটা একটা মোরাল দিক দিয়ে, এথিক্যাল দিক দিয়ে, ছোটো ছোটো ক্রাইম করছে, এটার জন্য কি বড় পানিশমেন্ট দেওয়া উচিত? দরকার নেই। তাহলে পরে রেট্রিবিউটিভ জাস্টিসের কথা যেটা আমি বলছিলাম, যে যতটুকু ক্রাইম ঠিক তার প্রপোর্শনেটলি ততটুকু পানিশমেন্ট, তাই তো? তাহলে প্রপোর্শনেটলি পানিশমেন্ট যখন আমি দেব, তখন আমি দেখতে পাবো ছোটো ক্রাইমের জন্য কি দিতে পারি ওকে, আমি তো 15 বছরের জেল দিতে পারি না, তাহলে কি দেওয়া যায় ওকে? আমরা রাস্তাঘাটে ছেচকা চোর থাকে, চুরি করে নিয়ে চলে গেল কিছু, ওকে আমি কি পানিশমেন্ট দেবো? তাহলে ওকে ধরলাম কমিউনিটি সার্ভিস, ভাই তোকে সেবামূলক কাজ তোকে করে দিতে হবে। এটার উদ্দেশ্য তার পিছনে একটাই, যে তার মধ্যে যেন সেই বোধগম্যতা আসে, তার মধ্যে যেন এই চিন্তাভাবনাটা আসে যে সে যেন আর এই ভুলটা ভবিষ্যতে করবে না। এবার আমি আসি, আপনি যেটা বল যান দুর্বাহন, এবার এই রিসেন্টলি একটা পুনেতে একটা ঘটনা ঘটেছে, সেখানে ওই মানে নেগলিজেন্টলি এক তো পর্শে গাড়ি বোধহয় খুব স্পিডে যায়, তো ও দুজন দম্পতিকে মারা গেছেন অ্যাক্সিডেন্টের কারণে, একটা মানুষের ভুলের কারণে। এবার সে এটা এমন বাজেভাবে নেগলিজেন্টলি গাড়ি চালিয়েছে, কোর্ট সেটার মধ্যে কি ডিসিশন দিল? কোর্ট ডিসিশন দিল বাচ্চা ছেলে, কমিউনিটি সার্ভিস দিয়ে দাও। প্রশ্নটা এখানে অনেক ধরনের, আপনি যদি চান, আপনি অনেকগুলো আর্টিকেলসও আছে এটার উপরে লিখেছে লোকজন, যে আপনি কমিউনিটি সার্ভিসকে কোন প্রেক্ষাপটে দেখছেন, কিভাবে কমিউনিটি সার্ভিসটাকে আপনি দেবেন। এই যে জাজমেন্টটা দিল, আমি কোর্টের কোনো ডিসিশনটাকে অবমাননা করছি না, কিন্তু আমি বলছি ভালো ডিসিশন, কিন্তু কি চিন্তা ভাবনা করে আমি কমিউনিটি সার্ভিসটা দিলেন ওই কেসে যেখানে দুজন মারা গেল। তাহলে আমি যেটা বলছিলাম যে ইট ইজ লিটল বিট ডিফিকাল্ট
যে কমিউনিটি সার্ভিসের প্যারামিটার্সটাকে ডিসাইড করা, বাট এটা একমাত্র আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি ডিসাইড করতে পারে যে এটার কি প্যারামিটার্স হবে। আদারওয়াইজ কমিউনিটি সার্ভিস খুব ভালো জিনিস, এটার পিছনের চিন্তা ভাবনাটা কিন্তু খুব মহৎ, এটার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটার পিছনে কিন্তু চিন্তা ভাবনাটা কিন্তু খুব মহৎ। আমি বারবার বলছি যে কমিউনিটি সার্ভিস তাহলে কী করতে হবে, তাহলে কমিউনিটি সার্ভিসের জন্য আমার বিভিন্ন এনজিওর সাথে আমাকে কানেক্ট হতে হবে। এনজিও কী কাজ করে? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এরা তো হচ্ছে গিয়ে সমাজের জন্যই কাজ করে। কমিউনিটি সার্ভিস আপনি সমাজের জন্যই সেবামূলক কাজ করবেন। তাহলে এরকম আপনি বিভিন্ন এনজিওস দের সাথে যুক্ত হয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে এই জিনিসটা উচিত নয়, এই জিনিসটা অনুচিত, ঠিক আছে। আমাদের আবার আমাদের যারা এই ধরনের কাজকর্মে আছে তাদের মধ্যে বোধ শক্তি জাগ্রত করে, এবং লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রতিটা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, যে কোনো ল ডিপার্টমেন্ট হোক, যে কোনো ল কলেজ হোক, এই লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নর্মকে এটা করতে হবে। কেন? টু অ্যাওয়্যার দ্য পিপল। ওটার সাথে কমিউনিটি সার্ভিসকে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। দের ইজ এন এক্সেস। আমরা এতক্ষণ ধরে এই 3টি ফৌজদারি আইন যেটা কার্যকর হচ্ছে আগামী 1 জুলাই থেকে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং সাধারণ মানুষ এর থেকে কতটা উপকৃত হতে পারে, আগের আইনের সাথে অর্থাৎ ব্রিটিশ আমলে তৈরি করা আইনের সাথে বর্তমান যে চালু হওয়া আইন, সে আইনের কি তফাৎ সেটাও বিস্তারিতভাবে জানলাম। তো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের আইন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রিপন ভট্টাচার্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আইনে অনলাইনে এফআইআর করা যাবে। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষে চার্জশিট জমা দেওয়ার বিধানও এই আইনের অন্যতম অঙ্গ। এরকমই অনেক আইনি সুবিধায় বহুদিনের মানুষের ভোগান্তি দূর হবে। তবে মূল কথা হচ্ছে নাগরিক সচেতনতা। এই অনুষ্ঠানেও সেই প্রয়াসই ছিল আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। শেষ করছি খবরের ডায়েরি।